2026-এর বিধানসভা নির্বাচন কংগ্রেসের সাথে জোটের সম্ভাবনা খারিজ করলেন অভিষেক। খবরে আসছে বিস্তারিত। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল তুমুল আলোচনা চলছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন দল নিজেদের কৌশল নিয়ে আলোচনা শুরু করেছে। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল একাই লড়বে, কংগ্রেসের সঙ্গে কোনো জোট হওয়ার সম্ভাবনা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সংবাদ সম্মেলন বলেছেন, তিনি তো বলেই দিয়েছেন, আমরা আগের নির্বাচনে একাই লড়েছি এবং ভালো ফল করেছি, তাই এই নির্বাচনেও তৃণমূল একাই লড়বে। তার এই মন্তব্যের মাধ্যমে তিনি কংগ্রেসের সাথে জোটের সম্ভাবনা পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি আরও বলেন, গত লোকসভা নির্বাচনে বিরোধীরা ইন্ডিয়া জোট তৈরি করলেও রাজ্যে তৃণমূল একাই লড়েছিল এবং তাতে ভালো ফল পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একক লড়াইয়ের কথা ঘোষণা করার পাশাপাশি বিজেপিকেও একহাত নিয়েছেন। তিনি বলেন, বিজেপি তো বলেছিল 294 আসনের মধ্যে 294টি আসন তারা জিতবে। তাদের কথা আর কাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তারা তো 21-এর বিধানসভা নির্বাচনে বলেছিল 200 আসন পাবে, কিন্তু তাদের আসন সংখ্যা 18 থেকে 12-এ নেমে গেছে। লোকসভা নির্বাচনে তারা বলেছিল 30টি আসন পাবে, কিন্তু তারা মাত্র 18টি আসন পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনো জোট হবে না। তৃণমূল একাই লড়বে এবং তাদের লক্ষ্য হলো জনগণের আস্থা অর্জন করা এবং রাজ্যে তাদের শাসন প্রতিষ্ঠা করা। রাজ্যে 2011 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে ক্ষমতায় এসেছিল তৃণমূল, কিন্তু এখন পরিস্থিতি অনেক বদলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে তৃণমূল এককভাবে শক্তিশালী হয়ে উঠেছে এবং ভবিষ্যতে তারা একাই লড়তে চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নতুন মাত্রা যোগ করেছে। তৃণমূলের একক লড়াইয়ের সিদ্ধান্ত রাজ্যের রাজনীতির দৃষ্টিকোণ থেকে একটি বড় পরিবর্তন বলে মনে করা হচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোটের সম্ভাবনা একেবারে খারিজ হয়ে গেল এবং তৃণমূলের একক লড়াইয়ের সাথে আরও এক ধাপ এগিয়ে গেল। পড়াশুনো করে একটা করে প্রতিক্রিয়া দেওয়া। 44,000 কোটি টাকা পঞ্চায়েত দপ্তরে বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা আমরা নির্বাচনের সময় বলেছিলাম, আমি ঘাটালে প্রচার করতে গিয়েও বলে এসেছিলাম। পরবর্তীকালে আমাদের মুখ্যমন্ত্রী যখন গেছে এবং নির্বাচনের আগেই তিনি আরামবাগ থেকে এই নির্বাচন হওয়ার আগে 2024 সালের খুব সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তিনি সভা করে বলেছিলেন যে কেন্দ্র সরকার যদি এই বছরের মধ্যে ব্যবস্থা না নেয় 1200 কোটি টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা। এবং একাধিকবার আমাদের রাজ্য সরকারের প্রতিনিধিরা গেছে সেখানে, কেন্দ্রীয় মন্ত্রী সচিব তাদের সাথে বৈঠক হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। এবং মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছিলেন, ঘোষণা করেছিলেন যে কেন্দ্র সরকার যদি না দেয় আমরা নিজেদের কোষাগার থেকে, অর্থাৎ রাজ্য সরকারের নিজেদের কোষাগার থেকে আমরা পুরোপুরি খরচা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করব। সেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ তিনি ইতিমধ্যেই বলেছেন যতদূর সম্ভব আমরা প্রায়োরিটিতে প্রায় মিশন মোডে করব। তার মানে তারা তো চায় না এই কাজগুলো হোক। এছাড়া গঙ্গাসাগরের নতুন ব্রিজের কথা বলা হয়েছে। পথশ্রীর জন্য প্রায় 1500 কোটি টাকা আলাদা করে বরাদ্দ করা হয়েছে। পিডব্লিউডি ডিপার্টমেন্টের জন্য 6000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওইদিকে উপরের যে জেলাগুলো রয়েছে ওখানে প্রায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে শুরু করে চা বাগানের জন্য এবং এই পশ্চিমাঞ্চলের জেলাগুলো বিশেষ করে জঙ্গলমহলের জন্য প্রায় 700-800 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তারা তো না পড়ে বলছে। সুতরাং যারা মানুষকে ভাওতা দিয়েছে, আর কেন্দ্র সরকারের বাজেট, আমি তো স্পষ্ট বলেছি যে কেন্দ্র সরকারের যে বাজেট তারা পেশ করেছে বা পরিবেশন করেছে এটা ভাওতা ছাড়া কিছু নয়। তার কারণ আমি যদি আমার আয়, তারা বলেছে 12 লাখ টাকা অবধি যদি আপনি আয় করেন বছরে তাহলে আপনার কোনো ইনকাম ট্যাক্স লাগবে না। কিন্তু আমার আয় যদি 12 লাখ টাকা বছর মানে মাসে 1 লাখ টাকা। এবার যে মাসে 1 লাখ টাকা আয় করে তাকে তো জিনিসপত্র কিনতে হয়। খাওয়ার জল খেয়ে তো বেঁচে থাকবে না। তাকে চা খেতে গেলে দুধ কিনতে হয়, চিনি কিনতে হয়, চা পাতা কিনতে হয়, দুটো বিস্কুট কিনতে হয়। জল ছাড়া সবেতেই জিএসটি। চাল, গম, আটা, সর্ষের তেল, মাথার তেল, শ্যাম্পু, গায়ের সাবান, সবের উপর, টুথব্রাশ থেকে শুরু করে মানে সবের উপর, পায়ের জুতো থেকে শুরু করে, মোজা থেকে শুরু করে, পকেটের রুমাল থেকে শুরু করে কিছু বাদ নেই, সব কিছুতে জিএসটি। তা একজন যদি জিএসটির বাবদে
যে 1 লাখ টাকা মাসে কামায় আর বছরে 12 লাখ টাকা কামায়, তাকে 98,000 টাকা খালি জিএসটিতে দিতে হচ্ছে। একদিকে আপনাকে বলছে 80,000 টাকা রিবেট দিচ্ছে, আর 98,000 টাকা জিএসটি দিয়ে নিয়ে নিচ্ছে। অর্থমন্ত্রী তো বলতে পারেন, আমি তো ডেটা সোর্স আমার পরের দিন লোকসভা স্পিকারের কাছে জমা দিয়েছি। প্রশ্ন করুক না। এর উপর টোল ট্যাক্স রয়েছে, এর উপর সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স রয়েছে, এর উপর 1000 রকমের সেস রয়েছে, সারচার্জ রয়েছে, এক্সাইজ ডিউটি রয়েছে, এগুলো কে ধরবে? আর ইনফ্লেশন যে হারে বাড়ছে, বছরে 6% করে যদি ইনফ্লেশন বাড়ে, 3 বছরে 18%।